ধৌলাধার পর্বতমালা, তারই কোলে ছোট্ট সাজানো পাহাড়ি জনপদ ডালহৌসি। চোখ জুড়ানো বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, তো আবার কোথাও বরফের চাদরে মোড়া পাহাড়ি পথ। নীল আকাশের বুক চিরে দাঁড়িয়ে আছে সারি সারি ঘন সবুজ পাইনের গাছ। এরকম অপরূপ মন মাতানো প্রকৃতির জন্য ডালহৌসিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। 1854 সালে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নামেই এই শহরের নামকরণ করা হয়েছিল। বর্তমানে ডালহৌসি ভ্রমণ একেবারেই সহজ এবং নিরাপদ। আজকের এই ভ্রমণ পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে ডালহৌসি ভ্রমণ পরিকল্পনা করবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোন ট্র্যাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে একেবারে রিজনেবল প্রাইসে প্যাকেজ বুকিং করাতে পারবেন। অল ইনফরমেশন শেয়ার করে নেব আপনাদের সাথে। নমস্কার, আমি সুদীপ্ত। চলুন বেরিয়ে পড়ি দেবভূমি হিমাচলের পথে। ডালহৌসিতে কিভাবে আসবেন? সকাল 11:45 আমি কলকাতা থেকে রওনা দিয়েছি জম্বু তাওয়াই এক্সপ্রেসে চেপে যাব পাঠানকোট। থার্ড এসি ভাড়া 2100 টাকা। প্রায় 40 ঘন্টা যাত্রা শেষে পরশু দিন ভোরবেলা নামলাম পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশনে। নমস্কার, আমি সুদীপ্ত। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি পাঠানকোট স্টেশনে। আমি এই পাঠানকোট থেকে রওনা দেব হিমাচলের পথে। অ্যাকচুয়ালি আবারও বেরিয়ে পড়েছি হিমাচলের পথে। আগেরবার আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম হিমাচলের লাহুল, স্পিতি, কিন্নর ডিস্ট্রিক্ট। এবারে আপনাদের ঘুরিয়ে দেখাবো ম্যাকলোডগঞ্জ, ধর্মশালা, ডালহৌসি, খাজিয়ার ওই দিকটাতে। আমি হিমাচলের এই ট্রিপটা প্ল্যান করেছি ট্যুর পিকার্সের ওনার বিশ্বজ্যোতিদার সাথে যোগাযোগ করে। খুব সুন্দর একটা ট্যুর বিশ্বজ্যোতিদা আমাকে সাজিয়ে দিয়েছেন। বলতে পারেন আমি নিজেও কিছুটা কাস্টমাইজ করেছি। আপনারাও হিমাচলের যে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে আপনারা যদি কাস্টমাইজ ট্যুর পছন্দ করেন তাহলে অবশ্যই করতে পারেন। স্ক্রিনে দেখছেন যে নাম্বারটা দেওয়া আছে, এটাই ট্যুর পিকার্সের নাম্বার। আপনারা চাইলে প্রয়োজন পড়লে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। দেখুন আমাদের গাড়ি চলে এসছে, সুইফট ডিজায়ার গাড়ি পাঠানো হয়েছে। যেটা সবার প্রথম করবেন সেটা হলো ট্রিপে যাওয়ার আগে ক্যামেরা দিয়ে গাড়ির নাম্বার প্লেটের একটা ছবি তুলে রাখবেন। স্টেশনে এসে পরিচয় হলো আমাদের ড্রাইভার কাম গাইড প্রদীপ দার সাথে। আলাপচারিতা সেরে রওনা দিলাম ডালহৌসির পথে। পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ডালহৌসির দূরত্ব 80 কিলোমিটার, যেতে ঘন্টা 2 সময় লাগার কথা। এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই প্রদীপ ভাই। আমাকে এই কটা দিন পুরো হিমাচল ঘুরিয়ে দেখাবে, কথা দিয়েছে। খুব সুন্দর সুন্দর জায়গায় আমাকে নিয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, হিমাচলের প্রকৃতি এতটাই সুন্দর, হিমাচলের প্রত্যেকটা জায়গায় দেখার মতো। তাই এইবারের ট্রিপে আপনাকে হিমাচলের অনন্য সুন্দর প্রকৃতি আমি তো ঘুরে দেখবই এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো। পাঠানকোট স্টেশন থেকে ডালহৌসির দূরত্ব 80 কিলোমিটারের একটু বেশি। সমতল থেকে পাহাড়ি পথে উঠতেই আচমকাই ওয়েদারটা কেমন বদলে গেল। ভ্যাপসা গরম কাটিয়ে ঠান্ডা শীতল বাতাসের অনুভূতিটা ছিল অসাধারণ। রাস্তায় চলতে চলতে বেশ কয়েকবার ছিপছিপে বৃষ্টির সম্মুখীন হলাম আমরা। বৃষ্টিকে এক প্রকার সঙ্গে নিয়েই পৌঁছালাম ডালহৌসি। সকাল 9টা নাগাদ হোটেলে চেক ইন করলাম। মেঘে ঢাকা পাহাড়ের কোলে আমাদের এই হোটেলটি অবস্থিত। আমাদের রুম নাম্বার হলো 102। এই দেখুন, এটা হচ্ছে আমাদের রুম। সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেডেড একটি রুম। এখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, অপূর্ব পাহাড়ের ভিউ। দেখুন, দুর্দান্ত ভিউ আসছে রুমে বসেই। এখানে আর একটা উইন্ডো আছে। রুমে আপনি কি কি পাচ্ছেন? এখানে পাচ্ছেন ইলেকট্রিক
কেটেল, একটা 32 ইঞ্চি টিভি আছে। দেখুন এটা হচ্ছে রুম। ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। ওভারঅল আমার এই রুমটা খুব পছন্দ হয়েছে। সব থেকে যেটা বেশি পছন্দ হয়েছে সেটা হলো এই রুম থেকে পাহাড়ের এই অপূর্ব দৃশ্য চাক্ষুষ করা। ডালহৌসি, ধর্মশালা, মানালি, লাহুল স্পিতি সহ সমগ্র হিমাচলের যে কোনো জায়গায় ভ্রমণের জন্য নামকরা ট্যুর এজেন্সি ট্যুর পিকার্সের সাথে যোগাযোগ করে আপনারা হিমাচল ভ্রমণ করতে পারেন। ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে দেওয়া থাকলো। আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর ফোন কলে পেয়ে যাবেন। প্রায় 3 ঘন্টা হলো আমি ডালহৌসিতে এসে পৌঁছেছি। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিলাম। ভেবেছিলাম ওয়েদারটা ক্লিয়ার হবে, আমাদের আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার পরেও এখনও অবধি দেখুন ওয়েদারটা কিন্তু পরিষ্কার হয়নি এবং ক্রমশ আরও খারাপের দিকে এগোচ্ছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে রওনা দিয়েছি খাজিয়ারের উদ্দেশ্যে। দেখুন ওয়েদার ক্রমশ খারাপ হয়েই চলেছে। কিছুক্ষণ আগে অবধিও বৃষ্টি হচ্ছিল না। খাজিয়ারের দিকে যত এগোচ্ছি ততই বৃষ্টির তীব্রতা বাড়ছে। যদি এরকম ওয়েদার থাকে আর বৃষ্টি যদি কন্টিনিউ হয়েই চলে তাহলে আর আপনাদের খাজিয়ার ঘুরে দেখাতে পারবো না। তাহলে কালকে একবার ট্রাই করব এখানে আসার। দেখুন এখন ওয়েদার এতটাই খারাপ, আমরা আর খাজিয়ার যেতে পারলাম না। আমরা রাস্তায় যেতে যেতেই একটা ছোট্ট একটা দোকানে এসে দাঁড়িয়েছি। এখানে দুপুরে লাঞ্চটা করব। লাঞ্চ বলতে এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, ব্রেড অমলেট পাওয়া যাচ্ছে। আমি ম্যাগি অর্ডার করেছি আর ব্ল্যাক টি। এটাই হচ্ছে খাজিয়ার যাবার রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে এগিয়েছিলাম ওপরের দিকে। ওপরে এতটা পরিমাণ আরও জোরে বৃষ্টি হচ্ছিল যে আমরা আর এগোতে পারিনি। তাই আমরা ডিসিশন নিলাম আমরা কালকে খাজিয়ার ঘুরে দেখব। আজকে ব্যাক টু হোটেলে যাওয়ার পথে আমরা এই সুন্দর ছোট্ট একটা দেখুন একটা ছোট একটা ধাবার মতো বা ছোট্ট দোকানের মতো দেখুন এখানে আগুন জ্বালানো হয়েছিল কিছুক্ষণ আগে, এখনও আগুনটা জ্বলছে। আমরা এখানে লাঞ্চ করব। ये दादा इस बार पूरा अप्रैल ही ऐसे हो गया है। हाँ जी दादा, कल भी ऐसा था। कल भी ऐसा था, परसों भी ऐसा था। एक्चुअली में दो बजे तक तो वेदर ठीक रहता है, 2 बजे के बाद तो एकदम से बिगड़ जाता है वेदर। 2 बजे के बाद पूरा खराब हो जाता है। पूरा खराब हो जाता है। ऑल हिमाचल बारिश हो रहा है इस टाइम, स्नोफॉल भी हो रहा है। দাদা বলল যে কালকে হয়তো চান্স আছে ওয়েদার পরিষ্কার হয়ে যাওয়ার। কালকে যদি ওয়েদার সকালের দিকে পরিষ্কার থাকে তাহলে আমরা প্রথমেই কালকে খাজিয়ার ভিজিট করব। আর যদি সকালের দিকে ওয়েদার খারাপ থাকে তাহলে আমরা বিকেলের দিকে একবার চেষ্টা করব খাজিয়ার ভিজিট করার। কোনোভাবেই খাজিয়ার মিস করা যাবে না। তার কারণ হচ্ছে ডালহৌসির সবথেকে সুন্দর এবং অন্যতম বিউটিফুল জায়গা হলো খাজিয়ার, যাকে অনেক সময় মিনি সুইজারল্যান্ডের সাথেও তুলনা করা হয়। আমাদের লাকটা খুবই খারাপ। ভেবেছিলাম আজকে হাতে অনেকটা সময় ছিল, ভেবেছিলাম খাজিয়ারটা পুরো কভার করতে পারবো, কিন্তু ওয়েদার আমাদের সঙ্গ দিল না। যাই হোক, এটা প্রকৃতির খেলা, এটা আমাদের বোঝার সামর্থ্য না। যদি ওয়েদার কালকে পরিষ্কার থাকে অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখাবো হিমাচলের মিনি সুইজারল্যান্ড খাজিয়ার। প্রকৃতির কাছে এক প্রকার বশ্যতা স্বীকার করে নিয়ে আজকের মতো এখানেই ঘুরু ঘুরু বন্ধ। রাত্রিবেলায় ডিনারে দিয়েছিল ভাত, রুটি, সবজি, পনির এবং স্যালাড। এখানে ব্রেকফাস্টের জন্য আপনারা অনেকগুলো অপশান বেছে নিতে পারবেন। যেরকম ধরুন ব্রেকফাস্টে আপনারা বেছে নিতে পারেন পরোটা, ব্রেড অমলেট, তরকারি, আলু পরোটা ইত্যাদি। কিন্তু আমি পরোটা খাবো না, আমি অর্ডার করেছি ম্যাগির সাথে ভেজিটেবল দিয়ে একটা স্যুপ। আর এই দেখুন এখানে ব্ল্যাক টি দিয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ব্রেকফাস্ট অর্ডার করতে পারবেন। সকাল সকাল খোশ মেজাজে রওনা দিলাম ভারতের মিনি সুইজারল্যান্ড দেখতে। খাজিয়ার যাবার পথে এখানে একটা চেকপোস্ট পড়বে, এখানে আপনাদের টিকিট কাটতে হবে 100 টাকার। এই দেখুন
এই যে আমাদের প্রদীপ দা টিকিট কাটলো, টিকিট পড়লো হচ্ছে 100 টাকা। मंडी का करता है এই দেখুন 100 টাকা। जी, काला टॉप लकड़ এটাকে ওনারা বলছে পাচ্ছি। চলুন আমরা বেরোবো এবার খাজিয়ারের দিকে। এগুলো একদম ফ্রেশ স্নো, কালকেই পড়েছে। দেখুন আপনারা রাস্তায় দেখতেই পাচ্ছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বরফ। এপ্রিল মাসে বরফ দেখতে পারবো এটা আশা করিনি, এটা সত্যি সারপ্রাইজ করলো আমাদের। আমাদের প্রদীপ দাও অবাক হয়ে গেছে। প্রদীপ দাও বলল যে এপ্রিল মাসে এরকম স্নো খুব কমই দেখা যায়। क्या प्रदीप भाई ये अप्रैल महीने में ये स्नो आपने देखा पहले कभी? नहीं दादा कभी नहीं देखा, ये तो लक बाई चांस है। ये तो लक बाई चांस है, मिल गया तो मिल गया, अदरवाइज तो फरवरी देख के लग रहा है कल ही गिरा है। हाँ ये कल ही गिरा है शाम के टाइम 5 बजे के बाद। আমরা পৌঁছে গেছি খাজিয়ারে। অদ্ভুত সুন্দর অসাধারণ জায়গা দেখুন। এই হচ্ছে খাজিয়ার। অপূর্ব সুন্দর জায়গা, সবুজ গালিচা, মাঝখানে ছোট্ট একটা লেক এবং চারিদিকে দেবদারুর জঙ্গল দেখুন। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখুন। ডালহৌসির সবচাইতে সুন্দরতম জায়গা হিসাবে এই খাজিয়ারকেই মানা হয়, কারণ খাজিয়ারের লোকেশনটা এত দুর্দান্ত এবং সব থেকে সুন্দর লাগে খাজিয়ারের এই যে সবুজ ভ্যালি, গ্রিন ভ্যালি, এটাই খাজিয়ারকে অনন্য সুন্দর করে তুলেছে। ভ্যালির পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে, এই রাস্তা ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের। ওয়েদারটা যদি আরেকটু ভালো থাকতো, আরেকটু ক্লিয়ার থাকতো, আরও সুন্দর লাগতো এখানকার প্রকৃতি। কিন্তু যাই হোক, এখন মোটামুটি আকাশটা পরিষ্কার হয়েছে। কাল তো ভীষণই খারাপ ছিল, কাল এতটাই বাজে ওয়েদার ছিল আমরা এই খাজিয়ার অবধি আসতেই পারিনি। আপনারা ডালহৌসিতে বেড়াতে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করুন, দুর্দান্ত লাগবে। দেখুন চারিপাশটা জাস্ট অসাধারণ। দেখুন এই খাজিয়ারকে অনেকেই মিনি সুইজারল্যান্ডের সাথে তুলনা করে। আমি এইটা বুঝতে পারি না কেন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাকে আমরা কোনো সময় সুইজারল্যান্ড, কোনো সময় স্কটল্যান্ড, কোনো সময় ইউরোপ, এই জায়গাগুলোর সাথে তুলনা করব, সেটা আমি বুঝতে পারি না। কারণ আমাদের ভারতবর্ষে এমন এমন জায়গা আছে সেসব জায়গাগুলি হয়তো সুইজারল্যান্ড, ইউরোপ, স্কটল্যান্ডেও নেই। তাই আমার কাছে আমার ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাই ভীষণ সুন্দর। তাই আমি কোনো সময় এত সুন্দর জায়গাকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করতে চাই না। কারণ একটাই কারণ, সুইজারল্যান্ড তো কখনোই বলে না যে সুইজারল্যান্ডের এত সুন্দর জায়গা, এটা হচ্ছে মিনি ইন্ডিয়া, মিনি কাশ্মীর। তারা তো স্বীকার করে না, তাহলে আমরা কেন স্বীকার করব যে ভারতবর্ষের এই জায়গাটাকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। দেখুন আমার কাছে এটা কোনো সুইজারল্যান্ড না, আমার কাছে এটা হচ্ছে আমার ভারতবর্ষ এবং এই জায়গাটার নাম হচ্ছে খাজিয়ার। অপূর্ব সুন্দর দেখুন। আপনারা এখানে এলে এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এখানে চা, কফি, ব্রেড, অমলেট, ম্যাগি এই সমস্ত খাবার পাবেন। আমরা এখন এই সামনের দিকটা একটু এগোই, দেখি। বৃষ্টি ক্রমাগত হয়েই চলেছে, থামার কোনো নাম গন্ধ নেই। এখানে অনেক মাছ আছে, কিন্তু এই মাছকে খাবার দিতে এনারা বারণ করছে। খাজিয়ার ভ্যালিতে আসার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, একেবারেই ফ্রি। আর কোনো টাইম ডিউরেশনও নেই, যতক্ষণ ইচ্ছে এই সবুজ ভ্যালিতে বসে আপনজনের সাথে টাইম স্পেন্ড করুন। সবুজ গালিচায় মোড়া বিস্তীর্ণ এই ভ্যালির চারপাশ ঘিরে রয়েছে ঘন পাইনের জঙ্গল, আর মাঝখানটাতে দেখতে পাচ্ছেন রয়েছে সুন্দর একটি জলাশয়। এই খাজিয়ার উপত্যকা হিমাচলের চাম্বা জেলায় অবস্থিত। এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট। এখানকার ওয়েদার 12 মাসই শীতল থাকে। আপনারা যদি মনে করেন খাজিয়ারে বসে ব্রেকফাস্ট, লাঞ্চ করবেন, তার ব্যবস্থাও আছে, কিন্তু খাবারের দাম বেশ কস্টলি।
আপনারা পরিবার পরিজন নিয়ে অবশ্যই বেড়াতে আসুন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশকে বলা হয় দেবভূমি, এবং হিমাচল প্রদেশের প্রত্যেকটি জায়গায় এতটাই সুন্দর, কোনো জায়গার সাথে কোনো জায়গার তুলনা করা সম্ভব না। আপনারা নিজে চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভারতবর্ষের বুকে লুকিয়ে আছে এত সুন্দর সুন্দর জায়গা। তার একটা জীবন্ত বা জ্বলন্ত উদাহরণ বলতে পারেন এই ডালহৌসির খাজিয়ার। ডালহৌসি থেকে মাত্র 20 থেকে 22 কিলোমিটার দূরে আপনার জন্য অপেক্ষা করে থাকবে এরকম সাজানো উন্মুক্ত একটা সবুজ ভ্যালি। খাজিয়ার ঘুরে দেখা হয়ে গেলে দেখে নিন জগদম্বা টেম্পল। দেখুন আমরা পৌঁছে গেছি জগদম্বা শিবজির মন্দিরে। জগদম্বা টেম্পল খাজিয়ার থেকে একটুখানি দূরেই অবস্থিত এই দেবাদিদেব মহাদেবের এই মন্দির। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন পেছনটা, পিছনে ধওলাধার পর্বত শৃঙ্গ, ঠিক তার মাঝখানে অবস্থিত শিবজির মন্দির। আপনাদের দেখাচ্ছি মন্দিরটা ঘুরিয়ে দেখুন। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে শিবের স্ট্যাচু। আমরা এন্টার করেছি জগদম্বা টেম্পল। এই মন্দিরে এলে আপনারা দেখতে পারবেন 81 ফুট উচ্চতার একটি বিরাট শিবজির মূর্তি। লেখা আছে দেখুন 81 ফুট উঁচু মূর্তি, অদ্ভুত কারুকার্য। আর এইটা হচ্ছে জগদম্বা টেম্পল। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদের মন্দিরের ভেতরে ঢুকে দেখাতে পারলাম না যে মন্দিরের ভেতরে কি আছে। বাইরে থেকেই দেখাচ্ছি। আমাদের খাজিয়ার ঘুরে দেখা হয়ে গেল। খাজিয়ার থেকে এখন আমরা যাব চাম্বা। চাম্বাতে খুব সুন্দর একটা ভিলেজ আছে, সেটা দেখতে আমরা যাব। খাজিয়ার থেকে চাম্বার দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, অ্যাপ্রক্স 30 কিলোমিটার। রাস্তাটা একটু অফরোড আছে, আর ভারমোর যেতে পারছি না, কারণ হচ্ছে রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ আছে। তাই আমরা ভারমোরের বদলে অন্য একটা জায়গা ভিজিট করব। চলুন এখন আপনাদের নিয়ে যাচ্ছি চাম্বাতে। এখান থেকে দূরত্ব, খাজিয়ার থেকে দূরত্ব চাম্বা 30 কিলোমিটার। চলুন। জগদম্বা টেম্পল দেখে রওনা দিলাম চাম্বা এবং ভারমরের উদ্দেশ্যে। কিন্তু একটা সমস্যা এসে উদয় হলো। গতকাল রাতভর বৃষ্টির কারণে ভারমোর যাবার রাস্তা বন্ধ, ল্যান্ডস্লাইড হয়েছে। তাই আমরা ঠিক করলাম চাম্বা ভারমোরের বদলে অন্য জায়গা ঘুরে দেখব। এই দেখুন এইখান থেকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা যাচ্ছে চাম্বা। এবার আমাদের ড্রাইভার দাদা বললেন চাম্বাতে সেরকম একটা দেখার কিছু নেই, চাম্বা একটা টাউন, ছোট্ট গ্রাম। এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে 11 কিলোমিটার গেলে আপনারা যাবেন জোত পাস। এ দেখুন লেখা রয়েছে জোত 11 কিলোমিটার। এই জোত পাসে যদি আপনারা যান তাহলে আরও সুন্দর ভিউ দেখতে পাবেন। তাই আমি ডিসাইড করলাম চাম্বাতে না গিয়ে আমি এইখান দিয়ে সোজা চলে যাব জোত পাসের দিকে। জোতপাস যাবার রাস্তাতে একদল ভেড়া এসে আমাদের পথ আটকে দিল। আমরা এখন পৌঁছে গেছি জোত পাস। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্টে উঠে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায়। এখানে আশেপাশে ছোট ছোট ধাবা আছে, আপনারা লাঞ্চ করতে চাইলে এই ধাবাতে গিয়ে লাঞ্চ করতে পারবেন। এখানে ফ্রেশ ফুড পাওয়া যায়। এদিকটা দিয়ে যেতে হবে ভিউ পয়েন্টে। খুব দুর্দান্ত লাগছে। এখান থেকে পাহাড়ের এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, জাস্ট ফাটাফাটি। দেখুন
দারুণ ভিউ, মন ছুঁয়ে যাওয়ার দৃশ্য। ম্যাক্সিমাম সবাই যারা ট্যুরিস্ট আছেন তারা আপনারা ডালহৌসিতে বেড়াতে এলে আপনারা খাজিহার, চাম্বা, ভারমোর এই জায়গাগুলি ভিজিট করেন, কিন্তু আপনারা এই জোতপাসের মতো এরকম সুন্দর সুন্দর জায়গাগুলি আপনারা মিস করে যান। তাই আমি সাজেস্ট করব চাম্বাতে না গিয়ে আপনারা এই জোতপাসে চলে আসুন। এখানকার ভিউ আপনাদের মুগ্ধ করবে। আপনারা নিজেরা একবার দেখুন এখানকার ভিউ। চাম্বাতে একটা ছোট একটা টাউন আছে, সেরকম একটা ভিউ দেখতে পাবেন না। আপনারা যদি চাম্বা ছেড়ে যদি জোতপাসের রাস্তায় আসেন তাহলে এরকম ভিউ আপনার জন্য অপেক্ষা করবে। ওয়েদার ক্রমশ খারাপ হচ্ছে, দেখতেই পাচ্ছেন মেঘ আমাদের ঢেকে দিয়েছে আর প্রচণ্ড জোরে হাওয়া বইছে, হাত পা প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। টেম্পারেচার এখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এপ্রিল মাসে এখানে টেম্পারেচার -এ নেমে যায়। অপূর্ব সুন্দর জায়গা এই জোতপাস। জোতপাসের অপূর্ব সৌন্দর্য চাক্ষুষ করে আমরা আরেকটু এগিয়ে যাব। বেশ খানিকটা এগিয়ে যাবার পর এসে থামলাম কুট নামক একটি জায়গায়। এখান থেকে পাহাড়ের যে ভিউ দেখতে পাবেন তা চিরস্মরণীয় হয়ে মনে গাঁথা থাকবে। অনন্য সুন্দর জায়গা এই কুট। এখন আমি দাঁড়িয়ে আছি কুটে। জোতপাস থেকে এখানকার দূরত্ব 15 কিলোমিটার। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে অপূর্ব সুন্দর 360 ডিগ্রি পাহাড়ের দুর্দান্ত একটা ভিউ। দেখুন, আমি চাম্বাতে না গিয়ে একটু আননোন জায়গাটা বেছে নিয়েছি, যাতে আপনারা হিমাচলে বেড়াতে এলে এইসব জায়গাগুলি ভিজিট করতে পারেন। আপনাদের খুব সুন্দর লাগবে, একদম পিওর ভার্জিন নেচার আপনারা একবারে হাতের মুঠোয় পেয়ে যাবেন। খুব দুর্দান্ত, অনবদ্য সুন্দর এই জায়গা কুট। দেখুন, হিমাচলের সেরকমভাবে টিপিক্যাল কোনো ভিউ পয়েন্ট হয় না, কারণ হিমাচলের রাস্তায় চলতে চলতে আপনারা এরকম দুর্দান্ত ভিউ দেখতে পাবেন। ওই টিপিক্যাল সাইট সিন বা টিপিক্যাল ভিউ পয়েন্ট বলে হিমাচলে কিছু হয় না, এটা আমার মনে হয়েছে। কারণ হিমাচলের প্রত্যেকটা জায়গায় আমার খুব সুন্দর লেগেছে। বড্ড খিদে লেগে গেছে, এই জোতের কাছে এসে আমরা লাঞ্চ করব। এই দেখুন, এখানে একটা ছোট্ট ধাবা আছে, এই ধাবাতে গিয়ে আমরা লাঞ্চ করব। এত সুন্দর একটা জায়গায় এই ধাবাটা আমার খুব পছন্দ হয়েছিল। যাওয়ার সময় দেখেছিলাম এই ধাবাটা, ফেরার পথে আমরা এই ধাবাতেই বসে আজকের লাঞ্চটা কমপ্লিট করি। দেখি ধাবাতে গিয়ে কি পাওয়া যাচ্ছে। लांच में क्या मिलेगा भैया? जी सर। क्या मिलेगा खाने में खाने में सर मटर पनीर है, राजमा है, दाल है, कड़ी है, सब्जी है, चावल है, चपाती है। আচ্ছা, এই ডিশটার নাম হচ্ছে রাজমা চাওয়াল। এইটা হচ্ছে আপনার রাজমা, আর এইটাকে বলছে কারি, আর এটা একটা আলু ফুলকপির তরকারি, আর এইটাকে বলছে রাজমা। अच्छा, এটা হচ্ছে লোকাল রাজমা, আর এটা হচ্ছে ये दाल है सर, ডাল। अच्छा, ये ডাল का नाम क्या है? ये मिक्स दाल, मिक्स दाल। काली पीली दाल। দেখুন, আমরা দুজন মিলে এত কিছু খাবার খেলাম, বিল হয়েছে মাত্র 240 টাকা। জোতপাসে লাঞ্চ কমপ্লিট করে ব্যাক করছি, তখন খাজিয়ারে এসে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই কারণেই পাহাড়ে বেড়াতে এলে চেষ্টা করবেন সব সময় সকাল সকাল রওনা দেওয়ার। এবারে পালা একটু বরফ ছুঁয়ে দেখার। তাই আমরা ছুটে চলেছি ডেনকুন্ডের উদ্দেশ্যে। ক্রমাগত স্নোফল হয়েই চলেছে, আর রাস্তার দুধারে জমে আছে রাশি রাশি বরফ। ডালহৌসির সবচাইতে উচ্চতম পয়েন্টের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আমরা যাব প্রায় 9000 ফুট উচ্চতায়। আমরা এখন চলে এসেছি ডেনকুন্ড। দেখুন, এখানে প্রচুর বরফ পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়েদার যেরকম খারাপ এবং প্রচুর প্রচুর বরফ পড়েছে। হাই, হ্যালো। এখানে প্রচুর বরফ পড়েছে, এই দেখুন। এটা হচ্ছে আপনার ডেনকুন্ড দেবীর মন্দিরে যাওয়ার রাস্তা।
এখান থেকে আপনাকে 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে ট্রেকিং করে যেতে হবে। দেখুন, এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে মন্দিরে যাওয়ার রাস্তা, কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে ক্যামেরাও অনেক প্রবলেম হবে, মাইক্রোফোন ক্যামেরা সব ভিজে যাবে, তাই আমি আর মন্দিরের ওপরে যাচ্ছি না। আপনারা মন্দিরে যেতে হলে এখানে দেখুন লাঠি পাওয়া যাচ্ছে। এখান থেকে আপনারা লাঠি নিয়ে আপনারা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা ট্রেকিং করে আপনারা ওপরে যেতে পারেন। এখন ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে, ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে, তাই আমি এখন মন্দিরের ওপরে যাচ্ছি না। জাস্ট আপনারা জায়গাটা দেখুন, অসম্ভব সুন্দর, দুর্দান্ত জায়গা, অসম্ভব সুন্দর। कैसा लगा आपको ये जगह, कैसा लग रहा है? बहुत बढ़िया है, बहुत ही बढ़िया है। अच्छा, ये जो माता का मंदिर है वो 1.5 किलोमीटर जाना पड़ेगा पैदल। आपने गए थे माता का मंदिर? नहीं यार, अभी तक तो नहीं गए यार। नहीं गए, मौसम ज्यादा खराब है इसलिए नहीं गए। কঠোর পরিবেশের সাথে মানিয়ে না নিতে পেরে মাতার মন্দির দর্শন ছাড়াই আমরা ফিরে যাচ্ছি হোটেলের পথে। রাস্তায় দেখে নেব আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট, গান্ধী চক এবং বেজিস পার্ক। জায়গাটার নাম হচ্ছে বেজিস পার্ক। এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি দ্বারা পরিচালিত। চলুন আপনাদের পার্কের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। সুন্দর, বেশ ছোট্ট। এই জায়গাটার নাম হচ্ছে গান্ধী চক। এইটা আপনি ডালহৌসির হাট বলতে পারেন। ছোট্ট খুব সুন্দর জায়গা এই গান্ধী চক। আপনারা ফাঁকা সময় পেলে আপনারা এই গান্ধী চকে এসে বেশ খানিকটা সময় স্পেন্ড করতে পারেন। দেখুন, ডালহৌসি সিমলা মানালির মতো অতটা কনজেস্টেড না, ছোট্ট একটা শহর, শান্ত নিরিবিলি। এখানে আপনি অত ভিড় পাবেন না, নিরিবিলিতে আপন মনে ঘুরতে পারবেন। এদিকটায় ছোট্ট একটা মার্কেট আছে, একটু ঘুরে দেখি মার্কেটটা কেমন। খাবারের দোকান এখানে অনেক আছে, ছোট ছোট খাবারের দোকান। এইভাবে আমি 2 রাত 3 দিনে ঘুরে দেখেছিলাম হিমাচলের অনন্য সুন্দর শান্ত শহর ডালহৌসি। আগামী এপিসোডে আপনাদের নিয়ে যাব ধর্মশালা। আপনাদের ডালহৌসি ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আজ এখানেই শেষ করছি, ফিরছি আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন আর প্রকৃতিকে অনেক ভালোবাসুন। নমস্কার।